হ্যাঁ, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। পড়াশোনা চলতেছে, হ্যাঁ? তুমুল পড়াশোনা চলতেছে, ধরে নিচ্ছি আর কি। আচ্ছা, এবার আসলে আমরা আজকে ভার্বটা সম্পর্কে একটু বলবো। ভার্ব বিষয়টা কি আমরা সবাই জানি যে ভার্বটা খুবই, মানে ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো ইংরেজি বাক্য হইতে পারে না। তাহলে ভার্বটা কতটা ইম্পর্টেন্ট চিন্তা করো। ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য হইতে পারে না, ভার্ব বা ক্রিয়া ছাড়া। তো এখন তো হচ্ছে যে বিষয়টা সেটা হলো যে আমরা সেই জিনিসগুলো আজকে পড়বো, মানে একটু আলোচনা করবো হালকা, যেগুলো আমাদের পরীক্ষায় আসে এবং যেগুলো একটু কনফিউশন লাগে, তাই তো? এটাতে ধরে ধরে ভার পড়ার কিছু না, আমরা ইংলিশ স্কুল কলেজে সব পড়ে আসছি এগুলা। তো তার আগে একটু খালি মানে আমাদের চিনতে হবে যে সাবজেক্ট এবং অবজেক্ট, এটা একটু খালি রিকল করি। যে আমি একটু খুবই সিম্পল স্কুল কলেজের একটা বাক্য যদি ধরি, যে ধরো আই ইট রাইস লিখলাম, খুবই সিম্পল একটা বাক্য। তো এখানে সাবজেক্ট আমরা সবাই জানি যে যেটা দ্বারা কাজ করা হয়, এটা কোনো ব্যাপার না। অবজেক্ট কি, যে ভার্বকে যদি আমরা কি এবং কাহাকে দ্বারা, বা সাবজেক্টকে যদি আমরা কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে, ওই তো? তাই তো? এখন আমি আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কি খাই, কি দ্বারা প্রশ্ন করলাম? আমি রাইস খাই, তো এটা হচ্ছে অবজেক্ট। এটা আমাদের খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট মনে রাখা, কি এবং কাহাকে দ্বারা। হ্যাঁ, আমি করিমকে একটি ফুল দিলাম, আমি করিমকে একটি ফুল দিলাম, আমি কাকে ফুল দিলাম? করিমকে দিলাম, তাহলে করিমটা অবজেক্ট। আমি কি দিলাম? ফুল দিলাম, এই কিটাও অবজেক্ট। ঠিক আছে, একটা ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এই তো। ঠিক আছে, যেটা বস্তু সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা ব্যক্তি সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, সেটা কথা না, কথা হচ্ছে আমাদের এইবার যেটা জিনিস সেটা দেখো, এটা লাগবে পরবর্তীতে আলোচনা। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটো জিনিস কি, যেই ভার্বের পরে, যে ভার্বের পরে ইট বসালে, যে ভার্বের পরে ইট বসালে অর্থটা বা মিনিংটা ঠিক থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। আর যেটার পরে ইট বসালে অর্থের মিনিংটা ঠিক থাকে না, বরং হেয়ার বা দেয়ার বসালে অর্থের মিনিংটা ঠিক থাকে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ছোটবেলার পড়া, জাস্ট টেকনিকটা খালি মনে রাখতে হবে। যেমন আমি খুব স্বাভাবিকভাবেই একটা যদি এক্সাম্পল আমি চিন্তা করি, যে ধরো বললাম প্রথমত আই লাভ ইট, আমি এটাকে ভালোবাসি, এটা ইট ডিরেক্ট বসছে, তো আমি এটাকে ভালোবাসি, লাভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি এমন হয় আই ক্যাচ দ্য ফিশ, তো এখানে দেখো এই ক্যাচের পরে এটাকে অবজেক্টটাকে আমি ইট বসাতে পারি না, আই ক্যাচ ইট, আমি এটাকে ধরেছি। তো যার কারণে এই ক্যাচটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমি যদি অবজেক্টটাকে, অবজেক্টের জায়গাটাতে ইট বসালে যদি মানে মিনিংটা ঠিক থাকে, তাও সেটা ট্রানজিটিভ। আবার রিপ্লেস যদি করি ইট দ্বারা, তাও সেটা ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানেই তারপরে আমি ইট বসাতে পারতেছি, ঠিক আছে? ইট ছাড়া কমপ্লিট হচ্ছে না আর কি। হ্যাঁ, কিন্তু ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে দেখি, ইন্ট্রানজিটিভটা কেমন, তারপরে ইট বসানো না, তারপরে আমরা হেয়ার এবং দেয়ার বসানো যায়। এটা কেমন ব্যাপারটা দেখো। যেমন ধরো আমি যদি আমার কথা বলি, যে দীপক স্লিপস, দীপক ঘুমায়, হ্যাঁ? তো এখানে স্লিপস এর পর ইট বসে লাভ আছে? দীপক স্লিপস ইট, দীপক এটা ঘুমায়, এটা কিছু মিনিং হইলো? মানে কোনো মিনিংই করেন, ডাজন্ট মিনিং। বাট আমি যদি বলি দীপক, দীপক স্লিপস হেয়ার, দীপক এখানে ঘুমায়, তাহলে কিন্তু মিনিংটা ঠিক থাকতেছে, তাই না? দীপক স্লিপস হেয়ার বা দীপক স্লিপস দেয়ার, তাহলে মিনিংটা ঠিক থাকতেছে। আমি যদি বলি যে ফায়ার বার্নস, আগুন জ্বলে, তো ফায়ার বার্নস ইট হইলো কিছু? বলি ফায়ার বার্নস হেয়ার, তাহলে মিনিংটা হইলো যে এখানে আগুন জ্বলে। কথা ক্লিয়ার? তো এই হলো ব্যাপারটা, এটা আমাদের মাথায় রাখতে হবে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা আমাদের লাগবে। এখন আসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কজিটিভ ভার্ব। এইটা লাগবে, কজিটিভ ভার্ব। এই ভার্বটা খুবই আসে পরীক্ষায়, এটা আমাদের লাগবে। দেখো, সেটা হচ্ছে যে আমাদের যখন কোনো একটা কাজ করি, তো সেটা আমরা নিজে না করে কাউকে দিয়ে যে করানো, অন্যকে দিয়ে যে করানো, সেটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। আমরা সব পড়ছি না যে প্রযোজক কর্তা, ওখানে পড়ছিলাম না ইয়াতে, বা পূর্ব যারা পড়নি, প্রযোজ্য প্রযোজক কর্তা, তাই না? তাকে দিয়ে কাজটি করানো। হুম, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কাজটা করে নেওয়া হচ্ছে অন্যকে দিয়ে। তো এইগুলা হচ্ছে তোমার আমাদের পজিটিভ ভার্ব, ঠিক আছে? এই পজিটিভ ভার্বগুলো পরীক্ষা সব থেকে বেশি আসে। এই পর্যন্ত চাকরির পরীক্ষায়
ভার্বের মধ্য থেকে সব থেকে বেশি আসছে কি, সব থেকে বেশি হচ্ছে জিরান পার্টিসিপল নাম্বার 1, নাম্বার 2 কজিটিভ ভার্ব। তো জিরান পার্টিসিপলটা আসে ডিরেক্টলি, কিন্তু কজিটিভ ভার্বটা যেটা সমস্যা হয়, এইটা আমাদের চিন্তা হয়, এটা আমাদের সেন্টেন্স আকারে দেওয়া থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে আসে যে নিচের কোনটি শুদ্ধ কোনটি ভুল, এই জায়গাটাতে তখন আমাদের মাথাটা গরম হয়ে যায়, ঠিক আছে। আর ইংরেজি তো শত শত হাজার হাজার রুলস, এত রুলস মনে রাখা তো সো টাফ। এই কারণে আমি তোমাদের বারবার বলি না যে ইংরেজি পড়তে হবে। তুমি জীবনে আমরা বাংলা ব্যাকরণ শিখে বাংলা শিখছিলাম, আমাদের মা আমাদের ব্যাকরণ শিখেছিল, জীবনেও শিখায়নি। তো পড়তে পড়তে বলতে বলতে শিখে গেছি। ইংরেজি তো একটা ভাষা, এটা আসলে গ্রামার দিয়ে শেখার কিছু নেই। এটা যত বেশি কালচার করা যায়, যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি পড়া যায়, যত বেশি শোনা যায়, শুনতে শুনতে হবে, মানে গাইতে গাইতে গায়েন, ব্যাপারটা এমন। এখন পজিটিভ ভার্ব দেখো, এখানে হাজারটা কথা আছে, হাজারটা বর্ণনা আছে। আমি তোমাদের কিছু টেকনিক দিব, জাস্ট এটুকুলি মাথা রাখলেই পজিটিভ ভার্ব সম্পর্কে যত কোয়েশ্চেন আসবে সব উত্তর করে দেবে, সব মানে সব, ঠিক আছে। যেমন দেখো আমি একটা লিস্ট দিই এখানে লিখে, হ্যাঁ, এটা তোমরা খুব সুন্দর করে, যারা আগের স্টুডেন্ট তোমরা তো জানো, বা যারা তোমরা নতুন তোমরা একটু এটা লিখে নিবা সুন্দর করে, হ্যাঁ। হ্যাভ ম্যাক লিখো এখানে, হ্যাভ মেক, হ্যাভ মেক, ওয়ান্ট হেল্প, ওয়ান্ট হেল্প, হ্যাভ মেক ওয়ান্ট হেল্প, আর হচ্ছে গেট লেট, ঠিক আছে, গেট লেট। এই 6টা পজিটিভ ভার্ব থেকে পরীক্ষা সবসময় কোশ্চেন আসে, হ্যাঁ। এই 6টা কি কি, হ্যাভ মেক, আমার সাথে মুখ দিয়ে বলতে থাকো, হ্যাভ মেক, হ্যাভ মেক, হ্যাভ মেক, হ্যাভ মেক, হ্যাভ মেক, ওয়ান্ট হেল্প, ওয়ান্ট হেল্প, ওয়ান্ট হেল্প, সাথে চাই ওয়ান্ট হেল্প, গেট লেট, গেট লেট, গেট লেট, গেট লেট, এটা দ্বারা পরীক্ষা আসে। তো এখন তোমরা তোমাদের বইয়ে কত জানি না, আহ, একটু রাইট ফর্ম ভার্বস এর ওখানে চলে যাবা, যারা ভিডিওটা দেখতেছো দেখার সাথে সাথে তুমি তোমার বইয়ের মাস্টার বইয়ের রাইট ফর্ম ভার্ব, আমার বইয়ে হচ্ছে 439 পৃষ্ঠা, তুমি তোমার বইয়ে যাবা। তার আগে এখন একটা জিনিস বলি, দেখো এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, অর্থাৎ এগুলা অন্যকে দিয়ে করানোর ক্ষেত্রে এই ভার্বগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন আমরা যদি তোমাকে বলি যে ধরো এই যে যেমন লার্ন, লার্ন মানে শেখা, টিচ মানে কি শেখানো। তো লার্ন টিচ, এখানে টিচটা ডিরেক্ট একটা হচ্ছে আমাদের কি দিচ্ছে, পজিটিভ ভার্ব দিচ্ছে। কিন্তু অনেক সময় কিছু কিছু ভার্বের ক্ষেত্রে পজিটিভ ভার্ব পাওয়া যায় না, তখন আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে। দেন এইগুলা লাগবে। এমনিতে নর্মালি যেগুলো পজিটিভ ভার্বের লিস্ট দেওয়া আছে এটা তো হয়, রাইটস মানে উঠা, রেইস মানে উঠানো, তো এটা তো ডিরেক্ট মানে বোঝা যাচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু যেগুলোর ক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব নাই কিন্তু কাজটা করানো বোঝায়, সেগুলোর ক্ষেত্রে দেন এখানে এই ঝামেলাগুলো লাগে। আমরা এটা দিয়ে আলোচনা করতে ফোকাসটা করতেছি, যেখানে আমাদের ঝামেলা লাগবে। তো এটা একটু মনে রাখো, এই 6টার মধ্যে দেখো, এই 6টার মধ্যে মনে রাখার টেকনিকটা হচ্ছে বইগুলোতে অনেক ভাবে ব্যাখ্যা দেওয়া আছে, অ্যাক্টিভ ডুয়ার, প্যাসিভ ডুয়ার, অমুক তুমুক, ঠিক আছে। তোমরা কথাগুলো যারা প্রথম দেখতেছো তোমাদের মাথার উপর দিয়ে যাবে, একটু ওয়েট করো, দেখবে যে সব ক্লিয়ার বোঝা যাবে আমি কি বলতেছি এক্সাম্পল দিলেই। তো অ্যাক্টিভ ডুয়ার, প্যাসিভ ডুয়ার অনেক কথা থাকবে, অত ডুয়ার মুয়ার দিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে। তোমরা খালি মনে রাখবা যে যদি যদি আসলে এই ভার্বের পরে, এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে, আমি কি বললাম, এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে, তাহলে ভার্বের মানে আমি এখানে ডট ডট দিলাম যে এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি, তাহলে তারপরে ভি1 বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ওকে। আর এই ভার্বগুলোর পরে যদি বস্তু থাকে, কি থাকে, বস্তু থাকে, তাহলে সেখানে ভি3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। কিন্তু জিনিসটা কি বললাম, যে গেট মেড যত কিছু আছে, এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে, তাহলে ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তুমি বলবো যে ভাই এটা তো একটা ভার্ব, কিন্তু আরেকটা ভার্ব কেন আসবে এরপরে, ওই যে এটা তো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এক্সাম্পলটা দিলেই ক্লিয়ার হবে ব্যাপারটা, ঠিক আছে। অর্থাৎ তখন ভার্ব দুইটা বসবে, কারণ পজিটিভ ভার্ব আরেকটাকে দিয়ে করানো হচ্ছে। তো আগে দেখি ব্যাপারটা, নিয়মটা মুখস্থ করি, একদম ঠাড়া মুখস্থ। এই 6টার পরে যদি ব্যক্তি থাকে ভি1 আর বস্তু থাকলে ভি3, একটু হালকা পার্থক্য আছে, সেটা কি, গেট এবং ওয়ান্ট, এই গেট এবং ওয়ান্ট এটার ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে, সেক্ষেত্রে খালি ভার্বের সামনে একটা টু বসে। আমি কি বললাম, গেট এবং ওয়ান্ট এই দুইটার ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে বা পার্সন থাকে, তাহলে শুধু ভি1 বসে, অবশ্যই ব্যক্তি থাকলে তো ভি1, কিন্তু ওটার সামনে শুধু একটা টু বসে, টু ভি1। এই এখন আমরা এক্সাম্পলে যাব, তোমরা রাইট ফর্ম অফ ভার্বের ওই চলে যাও দেখি, যাতে কি বলে তোমাদের বইটাতে, আমার এখানে 490 পৃষ্ঠা, তোমরা এখন তোমাদের বইটাতে একটু দেখো, যারা নতুন বই না যাই হোক, কি আমার কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো এখানে দেখো কি বলতেছে, হি
met me, he met me, ধরো এখানে এই যে এই ভার্বটাতে আমার এখানে দেওয়া আছে ওয়ার্ক, তারপর দেওয়া আছে যে হি মেড ওয়ার্ক ফর হিম, সেন্টেন্সটা একটা। হ্যাঁ, এখন দেখো এখানে মেক আছে না, মেড মানে কি, মেকের ফার্স্ট ফর্ম। তো এই যে দেখো হি মেড মি ওয়ার্ক ফর হিম, সে আমাকে তার জন্য কাজ করতে বললো বা কাজ করালো, সে আমাকে তার জন্য কাজ করালো। তো এখানে কাজ করালো মানে কি, পজিটিভ ভার্ব না, দুইটা ভার্ব, যেটা মেড একটা ভার্ব, এখানে ওয়ার্ক একটা ভার্ব। কোশ্চেনটা হচ্ছে এখানে পরীক্ষা আসবে যে এখানে ওয়ার্ক বসবে না ওয়ার্কিং বসবে না টু ওয়ার্ক বসবে না কি বসবে, এইটাই হলো ঝামেলা। যে এতক্ষণ থেকে যে আমি গ্যাস গ্যাস করলাম, এটার জিনিসটা এখন বুঝতে পারবা এখানে। দেখো এখন হি মেড মি ওয়ার্ক ফর হিম, ক্লিয়ার? এখানে কি মেক আছে না, আমরা বলছিলাম না যে চারটা যে ছিল, হ্যাভ, মেক, ওয়ান্ট, হেল্প, গেট, লেট, তার মধ্যে এখানে মেক আছে, তারপরে কি আছে, ব্যক্তি আছে, আছে মেকের পরে ব্যক্তি আছে, তাহলে এখানে কি হবে, V1 বুঝবে, V1, দ্যাট মিনস হি মেড মি, এখানে হবে ওয়ার্ক ফর হিম। ক্লিয়ার? জিনিসটা সোজা না? তাহলে আমার কি হচ্ছে যে যদি আমার এখানে ব্যক্তি আছে, যেহেতু ম্যাটের পরে কি আছে, ব্যক্তি, মি মানে কি, এটা ব্যক্তি, কিন্তু এখানে যদি বস্তু থাকতো তাহলে এখানে কি হয়ে যেত, এটা হচ্ছে ওয়ার্ড হয়ে যেত। ঠিক আছে, বস্তু থাকলে কি হয়ে যেত, ওয়ার্ড হয়ে যেত। একটা এক্সাম্পল দিই তাহলে আর ক্লিয়ার হবে ব্যাপারটা, দেখি। দাঁড়াও, আচ্ছা এভাবে দিলাম যে হি মেড ইট, এভাবে দিলাম হি মেড ইট, তারপর বললাম ওয়ার্ক ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখানে মেডের পরে এখন ইট আছে, ইট থাকলে এখানে কি হবে, এখানে ওয়ার্কড হবে, ওয়ার্কড, V3 হবে। এই কথা ক্লিয়ার? এরকম করে সবগুলোই। তো এই যে দেখো যেটা লেট ছিল, ওই লেট দিয়ে কিন্তু 41 বিসিএস এ কোশ্চেন আসছে, এবং কি প্রত্যেকটা বিসিএস এখান থেকে কোশ্চেন আসে। কথা ক্লিয়ার? মানে আমি বললাম যে এইগুলার পরে যদি ব্যক্তি থাকবে তাহলে কি বসবে, ভার্বের V1, আর এগুলোর পরে যদি বস্তু থাকে তাহলে বসবে ভার্বের V3। কথা ক্লিয়ার একদম? পার্থক্য শুধু গেট এবং ওয়ান্টের ক্ষেত্রে সামনে একটা টু বসবে। হাজার হাজার এক্সাম্পল দেওয়া আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করে এখন এক্সাম্পল গুলো পড়ে ফেলবা। আমার বইয়ের 490 পৃষ্ঠা রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারটার, রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারটার আমার বইয়ের 490, তোমার বইয়ে যেটা আছে একটু এদিক ওদিক হবে। তুমি এখন কি করবা, এই যে এগুলো দিয়ে যতগুলো এক্সাম্পল আছে সবগুলো পড়ে ফেলবা, সব মানে সব, ইচ এন্ড এভরি। আর আমার এই নিয়মটা সুন্দর করে বইয়ের ওখানে সাইডে লিখে রাখবা। কথা ক্লিয়ার? গেল। এখন আমরা দেখব জেরান্ড এবং পার্টিসিপল, তাই না? জেরান্ড এবং পার্টিসিপল সব থেকে ঝামেলা লাগবে আমাদের এখানে। এই যে দেখো জেরান্ড এবং পার্টিসিপল, জেরান্ড এবং পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাই তো? এটা আমরা জানি, কিন্তু ইনিশিয়াল কথা যেটা, যে জেরান্ড, জেরান্ড কথাটা দেখো এখানে পার্টিসিপল, জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? তো অবশ্যই এগুলো ভার্ব, প্রধানত এগুলো কি, এগুলো হচ্ছে ভার্ব, মানে ভার্ব হিসেবে কাজ করবে দুইটাই। এটাও হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, এটাও ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে ভার্ব হিসেবে অবশ্যই। কিন্তু জেরান্ডের এখানে এন আছে না, ধরে নিবে এটা হচ্ছে নাউন, তাহলে ঝামেলা শেষ। তার মানে জেরান্ডটা নাউন প্লাস ভার্ব হিসেবে কাজ করবে, জেরান্ডটা নাউন এবং ভার্ব হিসেবে কাজ করবে। আর যেটা পার্টিসিপল, এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব প্লাস নাউন, শেষ। তাহলে এখন ওই একটা কি, মানে তোমাদের মতো যখন প্রথম আমি শুরু করি পড়া, তখন একটা পরীক্ষা আমি এটা ভুল করছি, প্রথম খালি শুরু করছি, অত তো বুঝি নাই, নিয়মটা খালি মুখস্থ করছি। আমার জেরানটা নাউন আকারে কাজ করে না, পার্টিসিপলটা নাউন আকারে কাজ করে, মনেটা নেন নাই, লাগছে কে চাল ওখানে পরীক্ষার হলে। কারণ ওইভাবে তো স্পেসিফিকলি পড়ি নাই, পরীক্ষাও কম দিছি, মানে শুরু করছি কেবল। তো এই কারণে টেকনিকটা মনে রাখবা, জেরান্টের নামে বানানটাতে এন আছে, ওটা নাউন হিসেবে কাজ করে, ছোট কথা, ঠিক আছে? যত ভি প্লাস আইএনজি আছে সবগুলোই জেরার এবং পার্টিসিপল। এখন এটার মধ্যে এখন আমাদের আইডেন্টিফিকেশন সব থেকে ঝামেলার। তো তোমরা সুন্দর করে বইয়ের মধ্যে এটা ইয়ে করে রাখবা, ঠিক আছে, নোট করে রাখবা। চারটা নিয়ম দিয়ে আমরা জেরার এবং পার্টিসিপলের থাদামাত একদম উঠাই দিব, ঠিক আছে? চারটা নিয়ম মাত্র, এবং এই চারটা একদম মানে খাই ফেলবে একেবারে। আমি আশা করি এই চারটা নিয়ম পড়ার পর, মানে মাথায় ঢুকানোর পর আমরা যদি এক্সাম্পল গুলো প্র্যাকটিস করি, ভুল হবে না, ঠিক আছে? ওকে, নাম্বার 1, জেরার এবং পার্টিসিপল চেনার
জেরান্ড ভার্সেস পার্টিসিপল। হ্যাঁ, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ইট। মনে রাখবা, ইট দ্বারা, সবার আগে কি? ইট দ্বারা। বলো, সবার আগে নিয়মটা কি? ইট দ্বারা, ইট দ্বারা, ইট দ্বারা, ইট দ্বারা। যেমন আমি বললাম স্মোকিং কজেস ক্যান্সার, তাই না? মুভিগুলোতে আমরা দেখি এই কথাটা, স্মোকিং কজেস ক্যান্সার। আচ্ছা, ইট দ্বারা আমি রিপ্লেস করবো কাকে? ওই আইএনজি যুক্ত যে শব্দটা, সেটাকে, এটাকে আমি ইট দ্বারা রিপ্লেস করব। হয় ইট কজেস ক্যান্সার, মিনিংটা হয়? হ্যাঁ হয়, সুন্দর হয়। ইট দ্বারা রিপ্লেস করলে হচ্ছে, যেহেতু ইট দ্বারা রিপ্লেস করলে হচ্ছে, তাহলে এই যদি ইট দ্বারা রিপ্লেস করলে হয়, সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো জেরান্ট, কারণ এটা এখন কিসের কাজ করলো? নাউনের কাজ করলো। কথা ক্লিয়ার? ইট দ্বারা রিপ্লেস করলে যদি ঠিক হয় তাহলে সেটা জেরান্ট, আর যদি ঠিক না হয় তাহলে সেটা পার্টিসিপল। আমরা একটা এক্সাম্পল দেখি। বিগত সালে আসা যেহেতু কোশ্চেন গুলা, ওগুলো দেখলে ভালো হবে। শি ওয়েন্ট এ ওয়ে ডান্সিং, মনে করি এভাবে লিখলাম, শি ওয়েন্ট এ ওয়ে ডান্সিং। আচ্ছা, আমি এটাকে তুলে ইট বসাবো। শি ওয়েন্ট এ ওয়ে ইট, এটা হইলো? বলতো, শি ওয়েন্ট এ ওয়ে ইট, সে চলে গেল। ইট, সে ওয়েন্ট এ ওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। এখানে যদি ইট বসাই, মিনিংটা মিললো? মিললো না। যদি ইট দ্বারা মিললে যদি হইলো না, সেহেতু এটা পার্টিসিপল। এই ডান্সিংটা তাহলে কি? পার্টিসিপল। কথা ক্লিয়ার? এটা হচ্ছে পার্টিসিপল। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে ইট দ্বারা, যদি ইট দ্বারা রিপ্লেস করলে ঠিক হয়, মিনিংটা ঠিক থাকে, তাহলে সেটা অবশ্যই নাউন। হ্যাঁ, ইট দ্বারা রিপ্লেস করাটা কি, মানে নাউনের মতো কাজ করে এটা। হ্যাঁ, এই কারণে এটা পার্টিসিপল, সরি ওটা হচ্ছে জেরান্ট। আর যদি ইট দ্বারা রিপ্লেস করলে ঠিক না হয়, তাহলে সেটা পার্টিসিপল। ঠাড়া মুখস্থ এক নম্বর নিয়মটা। এক নম্বর নিয়মটা হচ্ছে ইট দ্বারা, ইট দ্বারা, ইট দ্বারা, ইট দ্বারা, ইট দ্বারা। তারপর আমি যদি বলি রিডিং ইজ এ এক্সেলেন্ট হ্যাবিট, রিডিং ইজ এ এক্সেলেন্ট হ্যাবিট, ইজ এ হয়, ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। ওকে, তাহলে রিডিংটাকে রিপ্লেস করো ইট দ্বারা, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। সুন্দর, তাহলে ওটা জেরান্ট। কথা ক্লিয়ার? এক নম্বর নিয়ম। এক নম্বর নিয়ম হচ্ছে ইট, 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 ইট। এক নম্বর নিয়ম, ওরে গোটারে মিশা দিয়েছি। এক নম্বর নিয়ম হচ্ছে ইট। আচ্ছা, 2 নম্বর নিয়মটা দেখো। 2 নম্বরটা দারুণ। ফর দ্বারা আর হচ্ছে ইজ দ্বারা, ফর আর হচ্ছে ইজ। আমার যে হাতের লেখারি ভাই, কি বলবো। ফর দ্বারা হইলে জেরান্ট, ইজ দ্বারা হইলে পার্টিসিপল। মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ। কয়েকবার বলো, মুখ দিয়ে উচ্চারণ করে, একদম মুখ দিয়ে উচ্চারণ করে বলো। ফর দ্বারা হলে জেরান্ট, ইজ দ্বারা হলে পার্টিসিপল। ফর দ্বারা হলে জেরান্ট, ইজ দ্বারা হলে পার্টিসিপল। ফর দ্বারা হলে জেরান্ট, ইজ দ্বারা হলে পার্টিসিপল। একদম ঠাড়া মুখস্থ। ফর দ্বারা হলে জেরান্ট, ইজ দ্বারা হলে পার্টিসিপল। ফর দ্বারা হলে জেরান্ট, ইজ দ্বারা হলে পার্টিসিপল। ঠিক আছে, দেখি এখন কি ফর দ্বারা আর কি ইজ দ্বারা। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। এ স্লিপিং রুম দিলাম, শোবার ঘর। এ স্লিপিং রুম। আচ্ছা, এটাকে এখন আমি লিখবো, দেখি তো, উল্টায় লিখবো আর কি। এ রুম ইজ স্লিপিং, একটা ইজ দ্বারা করলাম এটাকে, আর এটাকে ফর দ্বারা করবো। এ রুম ফর স্লিপিং। একটা করলাম এ রুম ইজ স্লিপিং, একটা বলে রুম ফর স্লিপিং। তোমরা বলো কোনটা ঠিক হচ্ছে, কোনটা? এ রুম ইজ স্লিপিং, রুম কোনোদিন ঘুমায়, দ্যাট মিনস এটা চলবে না, এটা পার্টিসিপল না। এ রুম ফর স্লিপিং, শোবার ঘর, শোবার জন্য যে ঘর, দ্যাট মিনস এটা রাইট, এটা সুন্দর হচ্ছে, তাহলে এটা জেরান্ট। তাহলে এ স্লিপিং রুম, এই স্লিপিংটা কি? জেরান্ট। কথা ক্লিয়ার? সুন্দর। এবার দেখো, এ, এবার এটার সাথে মিন করে বলতো, এ স্লিপিং ক্যাট নাও, এ স্লিপিং ক্যাট লিখো। এ ক্যাট ইজ স্লিপিং, এ ক্যাট ফর স্লিপিং। তুমি এখন বলো কোনটা হচ্ছে ঠিক? ওখানে রুমের ক্ষেত্রে রুমটা কোনোদিন ঘুমায় ঘুমায় না, কিন্তু এ ক্যাট ইজ স্লিপিং, এটা ঠিক না? হ্যাঁ, বিড়ালটি ঘুমাচ্ছে, দ্যাট মিনস এইবার এই স্লিপিং ক্যাট, এই স্লিপিংটা এবার হয়ে গেল কি? পার্টিসিপল। জোসনা ব্যাপারটা দেখো, এর আগেও ছিল স্লিপিংটা জিরান হয়ে গেল, এবার পার্টিসিপল। এ ক্যাট ফর স্লিপিং, বিড়াল কি ঘুমানোর জন্য? বলতো, বিড়াল কি ঘুমানোর কোনো বিষয়? হ্যাঁ, সে ঘুমায়, একটা তার পার্ট, কিন্তু এটা ঘুমানোর উদ্দেশ্য না। বাট এই ক্যাট ইজ স্লিপিংটা সুন্দর হচ্ছে, দ্যাট মিনস এই স্লিপিং ক্যাটটা হইলো পার্টিসিপল, কিন্তু এই স্লিপিং রুমটা হইলো, এটা হইলো জেরান্ট। কথা ক্লিয়ার? ফর দ্বারা ইজ দ্বারা, ফর দ্বারা হইলে জেরান্ট, ফর দ্বারা রাইট হইলে জেরান্ট, ইজ দ্বারা রাইট হইলে পার্টিসিপল। হাজার হাজার এক্সাম্পল আছে, দিবা।
মানে তুমি একটা এরকম আইএনজি যুক্ত সেন্টেন্স পাইলেই সাথে সাথে আমি তোমাকে যে তিনটা বা যে চারটা টেকনিক বলবো তুমি এই চারটা সারাং করে লাগাবা, কাজ হলে খতম, কোনো কথা নেই। ঠিক আছে, কথা ক্লিয়ার? কি দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে তো নাকি? ওকে, এই দাঁড়াও। হুম, আচ্ছা, এবার আসি 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা কি বলতেছে দেখি। আচ্ছা, আমরা এখন কি দেখবো এখানে? ফ্রেশ এবং ক্লজ দেখবো। কি দেখবো? ফ্রেশ এবং ক্লজ দেখবো। ঠিক আছে, আচ্ছা আগে আমাকে বলো ফ্রেশ কাকে বলে? ফ্রেশ কিচ্ছু না, একগুচ্ছ শব্দ দেখবা যেখানে কোনো ভার্ব নেই। ঠিক আছে, যেখানে কি নেই, কোনো ভার্ব নেই, ওটা হচ্ছে ফ্রেশ। আর ক্লজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এভাবে চিন্তা করবা, যেখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সবই আছে। ঠিক আছে, তো 3 নম্বর টেকনিকটা হচ্ছে ফ্রেশ এবং ক্লজের। ফ্রেশ এন্ড ক্লজ দিয়ে আমরা চিনবো। কি দিয়ে চিনবো? ফ্রেশ এবং ক্লজ দিয়ে চিনবো, ফ্রেশ এবং ক্লজ দিয়ে চলবো। ঠিক আছে, আচ্ছা যদি এমন হয়, আচ্ছা ফ্রেশটাকে কি বললাম, যে যেখানে কি নাই, যেখানে কোনো ভাব নেই। আচ্ছা তুমি এখানে বলো তো যে ড্রাইভিং এ বাস, আমি একটা সেন্টেন্স লিখলাম বা একটা শব্দগুচ্ছ লিখলাম, ড্রাইভিং এ বাস, এটুকুই। এখানে কোনো সাবজেক্ট আছে, সরি ভার্ব আছে কোনো? ড্রাইভিংটা তো ভার্ব নাই এখানে, ড্রাইভিং এ বাস। এই যে ভার্ব নাই, একটা কমপ্লিট সেন্টেন্স না, এটাকে বলে ফ্রেশ। এটাকে কি বলে? ফ্রেশ বলে, ফ্রেশ। কথা ক্লিয়ার? এখানে এখানে কোন নেই, কোনো কোনো হচ্ছে তোমার ইয়ে নেই, মানে ভার্ব নেই। ঠিক আছে, এটা একটা ফ্রেশ। ওকে, কিন্তু নর্মাল ক্লজ কোনগুলা, যেখানে হ্যাঁ সবকিছু থাকবে। ড্রাইভিং এ বাস, আই আর্নড মাই লিভলিহুড, মনে করতে আই আর্ন মাই লিভলিহুড, বাস চালিয়ে আমি আমার অর্থ উপার্জন করি। এই আই আর্ন মাই লিভলিহুড, এটা হলো ক্লজ। ঠিক আছে, আই আর্ন মাই লিভলিহুড, এটা কি হলো? এটা হলো একটা ক্লজ। এই যে আমার এখানে সাবজেক্ট আছে, আমার এখানে কি আছে, তোমার ভার্ব আছে, আই আর্ন মাই লিভলিহুড, মানে বাস চালিয়ে আমি আমার অর্থ উপার্জন করি, আমার জীবিকা নির্বাহ করি। দেন এটা হচ্ছে ক্লজ একটা, এটা একটা ফ্রেশ। কথা ক্লিয়ার? তো এইরকম ফ্রেশ এবং ক্লজ দিয়ে আমরা চিনবো, মানে ফ্রেশ এবং ক্লজ চিনতে চিনতে পারছো আশা করি। ক্লজ মানে কি থাকবে ওখানে? অবশ্যই মানে শব্দগুচ্ছ, কিন্তু ওখানে একটা ভার্ব থাকতে হবে, ভার্ব। এটা হলো কথা, কিন্তু এখানে ভার্ব আছে নাই, এটা হলো কথা। ফ্রেশ এবং ক্লজের প্রধান পার্থক্য। তো এখন এই যে ফ্রেশ এবং ক্লজ, এটা দেখো, যদি এমনটা হয় যে একটা ফ্রেজ আছে কিন্তু কোনো ক্লজ নাই, কি বললাম, একটা ফ্রেজ আছে কিন্তু কোনো ক্লজ নাই, ওই ফ্রেজটার ওখানে আইএনজি যুক্ত তো অবশ্যই থাকতে হবে। একটা ফ্রেজ আছে, কোনো ক্লজ নাই, কোনো কথা নেই, চোখ বন্ধ করে ওটাকে আমরা মারি দিব। ঠিক আছে, যেটা জেরান্ড। যেমন দেখো, রাইডিং এ হর্স ইজ মাই ফেভারিট, ফেভারিট গেম দিতে পারো, বা ফেভারিট হবি, যেটাই বলি না কেন। তাহলে রাইডিং এ হর্স, এটা ফ্রেশ না? সরি, রাইডিং এ হর্স, রাইডিং এ হর্স ইজ মাই ফেভারিট গেম বা ফেভারিট হবি। তো এই যে রাইডিং এ হর্স, এখান থেকে এটা পুরোটাই একটা কি, পুরোটা একটা ফ্রেশ। ইজ মাই ফেভারিট গেম, এখানে কোনো, বা ফেভারিট হবি, এখানে কোনো ক্লজ আলাদা নাই। মূলত কিন্তু এটা পুরোটাই একটা সাবজেক্ট, এটা পুরোটাই সাবজেক্ট হিসেবে কাজ করে। কিন্তু এই যে এখানে কোনো ক্লজ নাই, তার মানে এখানে একটা ফ্রেজ আছে, কোনো ক্লজ নাই, কোনো কথা নাই, এই রাইডিংটা জেরান্ড, কোনো কথা নেই, জেরান্ড। কথা ক্লিয়ার? এখানে কোনো ক্লজ আছে এক্সট্রা করে আলাদা, কমা দিয়ে আলাদা এক্সট্রা কোনো ক্লজ আছে নাই। সো একটাই যেহেতু ফ্রেশ, ওটা দিয়ে শেষ, সো এটা হচ্ছে জেরান্ড। আরেকটা টেকনিক মনে আছে, ইট দ্বারা রিপ্লেস করছিলাম, দেখো তো এই পুরোটাই সাবজেক্ট না, এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। তাহলে এখন কি হবে? ইট ইজ মাই ফেভারিট গেম, ইট দ্বারা রিপ্লেস করা গেল, দ্যাট মিনস তা হচ্ছে, এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট এখান থেকে, কারণ ভার্বটা এখান থেকে শুরু। দ্যাট মিনস রাইডিং এ হর্স, এটা পুরোটাই সাবজেক্ট কিন্তু, হ্যাঁ, এটা ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। ওকে, ফ্রেশ ক্লসের সময় এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আমি এখানে টাইমটা কি কি বললাম, 3 নম্বর টাইমটা হচ্ছে ফ্রেশ এবং ক্লসের। যদি একটা ফ্রেশ থাকে কিন্তু কোনো ক্লজ না থাকে, তাহলে যে আইএনজিটা, ওটা কোনো কথা নেই, জেরান্ড। এটা হচ্ছে মূল কথা। এবার একটা অন্য একটা এক্সাম্পল দেখি আমরা। যদি একটা ফ্রেজ থাকে এবং একটা ক্লজ থাকে, মাঝখানে একটা কমা থাকে, তাহলে ওই যে ফ্রেশের যে আইএনজিটা, ওটা হচ্ছে পার্টিসিপল। বাপরে বাপ, জিনিসটা দেখে অনেক ইয়া লাগতেছে, বই থেকে দিই। ওয়াকিং, কি, ওয়াকিং এ লং ওয়ে, ওয়াকিং এ লং ওয়ে আই ফাউন্ড এ শপ, বই থেকে দেওয়া আর কি।
এ ফাউন্ড এ শপ। দেখো তো এখন এখানে একটা ফ্রেজ আছে না, ওয়াকিং এ লং ওয়ে আছে, এই ফ্রেজটার মধ্যে আইনজি যুক্ত আছে, ওকে। তারপর কমা আছে, আই ফাউন্ড এ শপ, আই ফাউন্ড এ শপের মধ্যে আই আছে, ফাউন্ড ভার্ব আছে, তার মানে এটা ক্লজ, ফ্রেজ আছে, ক্লজ আছে, কমা আছে, এই যে আইএনজিটা এটা পার্টিসিপল, কোনো কথা নেই, পার্টিসিপল। তুমি যদি গ্রামাটিক্যাল বুঝতে চাও, হ্যাঁ তাও বুঝতে পারবা। এখানে আমি যে প্রসেসটা বলতেছি এটা হচ্ছে পরীক্ষার হলে ফাট করে আমার চিনতে পারার যে টপিক জিনিসটা, কথা ক্লিয়ার? তাহলে ওয়াকিং এ লং ওয়ে, এটা ফ্রেশ, আই ফাউন্ড দ্য শপ, এটা ক্লজ, তো এটা মধ্যে আইএনজি, এটা শেষ। 3 নম্বর নিয়মটা কি গেল, ফ্রেশ এবং ক্লজ। একটা ফ্রেশ কোনো ক্লজ নাই, ভার্ব সাথে আইএনজি যুক্ত হলে জেরান্ড। একটা ফ্রেশ একটা ক্লজ, মাঝে কমা আছে, ওই যে আইএনজিটা ফ্রেশের পার্টিসিপল, শেষ কথা। এখন আসো 4 নম্বর নিয়ম, এটা দিয়েই আমাদের জেরান্ড এবং পার্টিসিপল আমাদের চেনা শেষ। ফ্রেশ আছে, ক্লজ আছে, যা ইচ্ছা তাই আছে, কি বললাম, ফ্রেশ আছে, ক্লজ আছে, যা ইচ্ছা তাই আছে, কিন্তু মনে রাখবা সবসময় প্রিপোজিশন এর পরে বসবে জেরান্ড, আর অবজেক্ট এর পরে বসবে পার্টিসিপল, অবজেক্টের পরে বসবে পার্টিসিপল। এখানে 4 নম্বর নিয়মটাতে ফ্রেশ ক্লোজের কোনো বালাই নেই, তুই কুই ফ্রেশ থাকবি না ক্লজ থাকবে আমি জানি না কিচ্ছু, যদি প্রিপোজিশনের পরে থাকে তাহলে সেটা কি জেরান্ড। যেমন দেখো, বাই ওয়ার্কিং হার্ড, বাই স্টাডিং হার্ড, যেটাই বলি না কেন, বাই স্টাডি, আরে ভাই রে, বাই স্টাডিং হার্ড I can make a top score, তাই না? আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে কি করতে পারবো, একটা টপ স্কোর করতে পারবো। তো এই যে দেখো এখানেও কমা আছে, এখানে ক্লজ আছে, ফ্রেশ আছে, তা তুমি তো বলতে পারো হ্যাঁ দাদা তাহলে তো এটা আইএনজি যুক্ত আছে, তাহলে এটা কি হবে, ফ্রেশ হবে, কিন্তু না, ওই যে বললাম বাই, মানে 4 নম্বর নিয়মটা এই জন্যই দেওয়া যে এখানে ফ্রেশ ক্লজের কোনো বালাই নেই। সবার আগে দেখবো আমরা প্রিপোজিশন, যদি প্রিপোজিশন বাই এখানে প্রিপোজিশন না, দ্যাট মিনস কোনো কথা নাই, এটা হচ্ছে জেরান্ড, শেষ কথা ক্লিয়ার? এটা আমাদের ওই নিয়মটার একটু যেহেতু ব্যতিক্রম, ওই জন্য আমি ওটার পরে সেট করছি এটা, ঠিক আছে? বাই মানেই বাই এর পরে কি থাকবে, একদম কোনো কথা নেই, আইএনজি যুক্ত, সেটা হচ্ছে জেরান্ড। একটা এক্সাম্পল দিয়ে আলাদা বই থেকেই দিই, প্লিজ oblige me by all leaving the room। দেখো সেন্টেন্সটা খুব বড় না, দেখে কত জটিল লাগতেছে, কত কিছু মিলানো সম্ভব, কত কিছু, বাপরে বাপ। আচ্ছা, প্লিজ অবলাইজ মি বাই অল, দয়া করে আমাকে সবাই ক্ষমা করুন, লিভিং দ্য রুম, কারণ আমি রুম থেকে চলে যাব, রুম থেকে চলে যেতে আমাকে আপনার ক্ষমা করুন, মানে আমি আমার তারা আছে, আমি চলে যাবো আর কি। তো এই যে দেখো বাই অবলাইজ মি বাই অল এই পর্যন্ত এটা কি অবজেক্ট না, বাই অল দেখে তো বোঝাচ্ছে, অবজেক্টের পরে আইনজি যুক্ত থাকলে সেটা কি, হ্যাঁ এটাও একটা অবজেক্ট, ওটা আলাদা, কিন্তু এই যে অবজেক্টের পরে থাকলে এটা হচ্ছে পার্টিসিপল, এটা পার্টিসিপল, অবজেক্টের পরে থাকলে পার্টিসিপল। এখন এই যে এক একটা নিয়ম এক এক রকম না, এক একটা কিন্তু আরেকটাতে ফিট করবে। যেমন তখন আমরা বলছিলাম না, শি ওয়েন্ট এওয়ে ডান্সিং, ওয়েন্ট এওয়ে দিয়েও তো হয় শেষ, ঠিক আছে না? তো ওখানে ডান্সিং, তো ওখানে এওয়েটা যেটা ছিল ওটা কিন্তু প্রিপোজিশনের মতো কাজ করেনি, ওটা ওখানে গ্রুপ ভার্ব হিসেবে কাজ করছে, ওখান থেকেই শেষ। শি ওয়েন্ট এওয়ে প্রথম যেটা দিলাম, তারপরে ডান্সিং, এই যে দেখো ওয়েন্ট এওয়েটাই লাস্ট, ওটাই অবজেক্ট ওখানে, তারপরে ডান্সিং ওটা দিয়েও হবে, একই রকম পার্টিসিপল, কথা ক্লিয়ার? তাহলে 4টা নিয়ম একটার সাথে একটা মানে হবে, ম্যাচিং করবে। তো আমরা এখন মানে মাথায় রাখবো, প্রথমটা হচ্ছে আমাদের ইট দ্বারা রিপ্লেস করব, তারপর ফর বা ইজ দ্বারা রিপ্লেস মানে বসাবো, এটা দ্বারা বুঝবো। তারপর আমরা ফ্রেজ এবং ক্লোজ দ্বারা, যদি একটা ফ্রেজ হয় কোনো ক্লোজ না থাকে আইএনজি যুক্ত হলেই সেটা জেরান্ড, আর একটা ফ্রেজ একটা ক্লোজ কমা আছে আইএনজি যুক্ত হইলেই সেটা মানে হচ্ছে পার্টিসিপল। আর এখানে বললাম যে ফ্রেশ ক্লোজ যাই থাকে থাকুক, যদি এরকম হয় ফ্রেশ একটা ফ্রেশও আছে ক্লোজও আছে, প্রিপোজিশনের পর থাকলে জেরান্ড আর অবজেক্টের পড়লে পার্টিসিপল। এই 4টা নিয়ম দিয়ে এখন ব্রেনটাকে খাটাইতে হবে। তুমি করবা কি, সব তোমার যত রুলস গুলো আছে এগুলো প্র্যাকটিস করবা, যে আমার 4টার সাথে মিলতেছে না নাকি, কনফিউশন হলে আমাকে জানাবা, আমি তো আছি সলিউশন দেওয়ার জন্য। এভাবে করতে করতে দেখবা যে জিনিসটা হয়ে গেছে ক্লিয়ার। এখানে একটা কথা বলি, ভার্বাল নাউন, হ্যাঁ যে সালে ওই যে ইয়া হইলো প্রাইমারি পরীক্ষা হইলো 2023 সালের ওই সময়টাতে, ওটা আসছিল পরীক্ষা, ভার্বাল নাউনটা কি এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষা খুবই আসে, ঠিক আছে?
ভার্বাল নাউনটা হচ্ছে দা থাকবে, আইএনজি থাকবে, তারপর অফ থাকবে, এটা হচ্ছে ভার্বাল নাউন। ডিটারমিনার দা, এটা আইএনজি আর কি, ভি প্লাস আইএনজি প্লাস অফ, এটা থাকলে এটাকে ভার্বাল নাউন বলে। দা থাকবে, অফ থাকবে, মাঝখানে থাকলে এটা ভার্বাল নাউন। ভার্বাল কি? নাউন। নাউন মানে কি? জেরান্ট। নাউন মানেই জেরান্ট, নাউন মানেই জেরান্ট। দা অফ থাকলেই ভার্বাল নাউন, দা অফ থাকলেই ভার্বাল নাউন, দা অফ থাকলেই ভার্বাল নাউন। আর এই ভার্বাল নাউনটা অবশ্যই জেরান্ট। কথা ক্লিয়ার? তো এই পর্যন্ত আমাদের মোটামুটি কনফিউশন যে জিনিসগুলো গেল। আমি এখন কয়েকটা জিনিস এখানে বলবো দ্রুত, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্বের দিকে। দেখো, এগুলো ঝামেলা লাগে, খুবই পরীক্ষায় আসে, ঝামেলা লাগে। একটা হচ্ছে ডাই। ডাই মানে কি? মারা যাওয়া না? এটার সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন কি হচ্ছে? এই দেখো, ডি ওয়াই আইএনজি, এটা হলো ডি ওয়াই আইএনজি, হ্যাঁ। আর একটা হচ্ছে ডাই। ডাই মানে রং করা। এটার সাথে যখন আইএনজি যুক্ত হচ্ছে তখন হচ্ছে কি? ডি ওয়াই ই। এই যে আমি স্ট্রং ভাব উইক ভার্বে গেছি, আমি খালি মানে দ্রুত যাচ্ছি যেখানে কনফিউশনের জায়গা, ওগুলা তোমরা পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার মিলাইতে পারবা না। আমি স্ট্রং ভার্ব উইক ভার্বে গেছি ডি এর ঘরটাতে। তো ডাই মানে মারা যাওয়া, তার সাথে আইএনজি যুক্ত হলে ডাইং হচ্ছে। মনে রাখবা, মারা যাওয়া মানে কি? চলে গেল, ওই জন্য ই নাই এখানে। আর ডাই রং করা মানে কি? আসলো, রং করা মানে কোনো কিছু নতুন করে সাজানো, ওই জন্য ই আছে এখানে। যেখানে মরে গেলাম ওখানে ই নেই, যেখানে রং করা ওখানে ই আছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, কনফিউশন দেখি আর কোথায় কোথায় হয়, এই কনফিউশন গুলা ক্লিয়ার করবো। তারপর এই যে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, এগুলো একটু দেখবা কিন্তু, এটা ঝামেলার। আচ্ছা, সব থেকে যেটা ঝামেলা করে এই যে হ্যাং, হ্যাং, তাই না? হ্যাংটা খুব ঝামেলা করে। একটা হ্যাং মানে ঝুলানো, একটা হ্যাং মানে ফাঁসি দেওয়া। দেখো, এই হ্যাং, এটাও মানেও একটা, এটা হ্যাং, হ্যাংড, হ্যাংড। আর এই হ্যাং, এটা হ্যাং, হাং, হাং, নাকি? তো এখন প্রশ্নটা হলো যে কোনটাতে কি হয়। মনে রাখবা যে যেটাতে আমরা ফাঁসি দিই, ফাঁসি দেওয়া মানে কি? ব্যাপারটা অনেকটা লম্বা দেখাচ্ছে না? ফাঁসি দেওয়া মানে লম্বা হয়ে গেল এরকম, তো এটাতে ইডি যুক্ত হয়েছে, লম্বা হয়েছে। আর যেটাতে এইচটা ইউ হয়ে গেছে, হ্যাং, হাং হয়ে গেছে, এটা হচ্ছে নর্মাল, যে কোনো কিছু দেওয়ালের মধ্যে ঝুলানো, ঠিক আছে? কোন একটা দেওয়ালের মধ্যে, যেমন আমি এই বোর্ডটা এখানে ঝুলাইছি, এটা হচ্ছে হাং হবে। আর যদি এখানে কেউ ফাঁসি লাগা মারা যেত, আমি ফাঁসি লাগাইলাম, তাহলে এখানে হ্যাং হইতো, ঠিক আছে? তো এই গেল ব্যাপারটা, হ্যাং, হ্যাং। যদি ফাঁসি লাগানো হয় তাহলে লম্বা, ওই জন্য ইডি যুক্ত হবে শেষে। ওকে, সব থেকে ডেঞ্জারাস এখনকার, এবং কি এটা 45তম বিসিএসেও আসছে, 45তম বিসিএসে আসছে, এনএসআই এর পরীক্ষা আসছে, তারপর হচ্ছে লাস্ট কোন পরীক্ষা আসলো এটা। আসলে এমন মানে ব্যাংকে এমন প্রেশার যায়, বুঝছো? এত কাজ করার লাগে, এত বড় ব্রাঞ্চ আমাদের। যদিও আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমাকে অত বেশি কাজ দেয় না, কিন্তু তারপরেও এত পরিমাণ কাজ যায়, প্রেশার যায়, যে আদার সাইডে যে একটু মাথাটা দিব। মানে কত যে প্রতিভা নিজের, ধরো কেউ ধরো গান করতে পারি, গল্প লিখতে পারি, অনেক সুন্দর লিখতে পারি, পড়তে পারি, ওগুলো সব হারা যাচ্ছে প্রতিভাগুলো, এত পরিমাণ কাজের প্রেশার, ঠিক আছে? নইলে আমি এই কোয়েশ্চেন গুলো কোনটা কোথায় আসছে, কত সালে আসছে, আমার সব মনে ছিল এক সময়। অনেকদিন থেকে না দেখে, না প্র্যাকটিস করে, এদিকে এত বেশি প্রেশার, ভুলে গেছি। আচ্ছা, তো এই জিনিসটা এখন দেখি, এটা 45তম বিসিএসে আসছে। দেখো, এই যে লাই দিয়া, লাই মানে কি? মিথ্যা বলা, তাই না? লাই, এটা একটা, যেটা মিথ্যা বলা। একটা হচ্ছে লাই মানে শুয়ে থাকা, যেটা শুয়ে থাকা বা হচ্ছে কিছু পড়ে থাকা। আর একটা হচ্ছে লে মানে কোনো কিছু লেখা। দেখো এখন, যেটা লাই, লাই, লাইট, লাইট, এটা যেটা লাই, অর্থাৎ যেটা মানে হচ্ছে শুয়ে থাকা বা কিছু পড়ে থাকা, এটা হচ্ছে লে, লেইন। আর যেটা লে, দেখো খেয়াল করে দেখো, এটাও কিন্তু এ, এল এ ওয়াই, এটা আর এটা কিন্তু একই রকম, এখানে একটা ঝামেলাটা। যেটা লে অর্থাৎ কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, এই লে মানে ডিম পাড়া, ঠিক আছে? এইটা কেমন? এটা হচ্ছে লেট, 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 লেট। বানানগুলো ঝামেলা না? পরীক্ষা যদি আসে কেমনে বুঝবো কোনটা কি? যেটা মিথ্যা বলা, ওটা দেখো ইডি আছে, ঝামেলা নেই কোনো। মিথ্যার দিকেও ঝামেলা নেই, ওটা ইডি। সমস্যা হচ্ছে এই দুইটা, শুয়ে থাকা আর শুয়ে রাখা, বা কোনো কিছু রাখা, শুয়ে থাকা আর কোনো কিছু রাখা, এই দুইটা হচ্ছে ঝামেলা। যেমন আমি যদি বলি, এটা এখানে চিনবো কিভাবে? টেকনিকটা হচ্ছে, এখানে দেখো তো, এই লেয়ের এখানে এইট আছে না? এইট, এই এইট মানে কি? সেবাগুলোকে বোঝায় না? সেবা, সেবা বা উপকার, তাই না? এইট মানে কিন্তু অনেকটা এটা মিন করে, পজিটিভ মিনিং এইট। তো যেখানে আমি এই আইডি পাবো, এখানে আমি পজিটিভ কিছু পাবো, ভালো কিছু, তাহলে আমার দেখবো যে মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো। যেমন দেখো, এখানে দেখো, দ্য নার্স, এক্সাম্পলটা দেখো, দ্য নার্স হ্যাজ, দ্য নার্স হ্যাজ ড্যাশ দ্য বেবি ইন দ্য ক্রাইপ,
স্ক্রাইবের মধ্যে নার্সটা কি করলো, বেবিটাকে রাখলো, ঠিক আছে। তুমি বলো এখানে লে লে লেইন অনেক কিছু আছে, তো বেবিটাকে রাখাটা একটা উপকার না, সেবা না? তাহলে এটা কি বসবে? কোনো কথা না, এখানে লেইট বসবে। এই যে লেইট বসবে, অর্থাৎ এইটা লেইন বসবে না। কেন লেইন বসবে না? এই যে বললাম যে সেবা যেহেতু, ওই জন্য এটা বসবে। তো অপশনে তো দেখো সবই আছে, লেইন আছে, লে আছে, লেইট আছে, দেখে তো মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ কোনটা দিয়ে বসবে। তো তোমরা কি করবা, এই যে কনফিউজিং যেটা লাই লাই লেট সবার বইয়ে যেটা আছে, ওটা এখনই দেখবা, এখনই আমার কথার সাথে সাথে মিলাই এক্সাম্পল গুলো দেখবা, তাহলে দেখবা যে এটা ক্লিয়ার হয়ে যাবে একদম, ঠিক আছে। এখনই দেখবা। তারপর দেখো যে বইয়ের উপর হি লেট দ্য বুক অন দ্য টেবিল, এখানে কোনটা বসবে? হি লেট দ্য বুক, টেবিলের উপর বইটা রাখছে, ভালো জিনিস, টেবিলের উপর বই রাখা, দেন এটা হবে লেট। এইটটা মনে রাখবা, এইট, এইট মানে সেবা। সো এত এক্সাম্পল তো আমি মানে দিব না, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা এখন এগুলোর সাথে এক্সাম্পল গুলো বইয়ের মিলাবা, তোমাদের মিলানোর পর পড়বা, মাথাটা খাটাবা, ব্রেনটাকে তো খাটাইতে হবে। তারপর যদি কোনো সমস্যা থাকে দেন আমাকে জিজ্ঞেস করবা। কথা ক্লিয়ার? তো ভার্ব নিয়ে আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, কিন্তু মানে আমি আমার স্টাডি থেকে পড়ে যেটা কনফিউশন লাগছে, আমার যেটা ঝামেলা মনে হচ্ছে সেটা বললাম, তোমার তো অন্য জায়গাতেও সমস্যা থাকতে পারে, সো তুমি আমাকে বলবা। কথা ক্লিয়ার? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সব থেকে বড় কথা হচ্ছে, এই এখন থেকে যেটা বললাম এটা না শুনলেও তুমি পরীক্ষা খুব সুন্দর করে একটা চাকরি পাবা, খুব সুন্দর মার্কটা পাবা, যদি তুমি সেলফ স্টাডিটা করো। তুমি যদি রুমে বসে বসে 8 থেকে 10 ঘন্টা পড়ো, তো আমার মতো এরকম অ্যানালাইসিস, যেটা তুমি নিজে নিজে পড়ে বের করছি, তুমি এরকম করে আরো 1000টা বেশি বের করতে পারবা। সো এই পৃথিবীতে সব থেকে যেটা জরুরি, মানে একটা চাকরি পাইতে মানুষের হেল্প অবশ্যই দরকার, স্রষ্টার কৃপা বা স্রষ্টার রহমত সবই দরকার, মা বাবার আশীর্বাদ দরকার, সবই দরকার। আর এর থেকেও সব থেকে বেশি দরকার নিজেকে চাইতে হবে। তুমি আমাকে বলো, তুমি ধরো পূজা পার্বণ করো, নামাজ কালাম করো, সবই করো, স্রষ্টা তোমাকে ভালোবাসে। পৃথিবীতে কোনো মা বাবা আছে সন্তানকে পছন্দ করে না? হ্যাঁ সবাই, সব মা বাবাই তো সন্তানকে আশীর্বাদ করে বা দোয়া করে। তারপর সবাই হয় কেন হয় না? নিজের ইচ্ছার বা নিজের চেষ্টার ঘাটতির কারণে। তো এই কারণে আদার্স যে ফ্যাক্টর গুলো আছে ওটা থাকবে, ওটা আমাদের হাত নাই, ওটা থাকবে। বাট আমার যেটা আছে সেটা হচ্ছে নিজের সর্বোচ্চ, মানে সর্বোচ্চ লেভেলের পরিশ্রম। শালার কি আছে জীবনে? তুমি বিশ্বাস করো, আজকে আমি অফিস থেকে আসছি 7টার দিকে না, এসে একটু রেস্ট নিয়ে, তুমি মানে বিশ্বাস করো আর নাই বা করো, আমি এখন এক গাদা বই কিনছি। মানে একটু নিজেকে সেলফ, একটু কোনো কারণে একটু নিজের সাথে খারাপ সময় একটা যাচ্ছে আমার ব্যক্তিগতভাবে, তো এই জন্য আমি পড়বো। গোয়েন্দা বই পড়তে ভালো লাগে, আমি পড়বো। ফেলুদার বই কিনছি, বঙ্কিমবস্তির, এগুলোকে পড়বো নিজে, পড়বো। কিন্তু দেখো চিন্তা করো, আমি পড়বো, আমি চাইলে তো আমি সময়টা নষ্ট করতে কাটাতে পারি। তো এই জন্য বলতেছি তোমাদেরকে যে নিজের সেলফ স্টাডিটার উপরে দুনিয়াতে আসলে কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোচ্চ লেভেলে পড়া হলো, কিসের 12 ঘন্টা 14 ঘন্টা ভাই, তুমি মানে মরে যা পড়তে পড়তে, একদম কোনো কথা নেই, মরবা না, তুমি বিশ্বাস করো, কি কোন দিন পড়তে পড়তে মরে না। তো ঠিক আছে, পড়ো, ঘুমটা খালি ঠিক রাখবা, কমপক্ষে 6 ঘন্টা, আর খাওয়া দাওয়াটা ঠিক রাখবা। জাস্ট এই দুইটা কাজ করে কোনোদিন তুমি আর মরবা না, এটা শিওর থাকো, ঠিক আছে। পড়ো, কুঠি লেভেলে পড়ো।